চৈতন্য যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে না আসছে ততক্ষণ পর্যন্ত বোধহয় উন্নতিটা মনে হয় যে সঠিক পথে হচ্ছে না। বাংলা, ইংরেজি, ইতিহাস ইত্যাদি বিষয়গুলোর উপরে আমরা কিছুটা চিন্তা করব। আমরা পৃথিবীকে যা দিতে পারি বিশ্বের পৃথিবীকে কেউ দিতে পারেনি। নো স্টুডেন্ট লেফট বিহাইন্ড। আমরা কাউকেই পেছনে ফেলে রাখতে চাই না। আমাদের মূল মন্ত্র হলো একটাই শব্দ, অন্তোদয়। আজকে আমরা মোগলদের নিয়ে এত চিন্তিত হচ্ছি, কিন্তু যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের বিষয়েও কি আমরা আজকে ইতিহাসে একটুখানি জায়গা করে দিতে পারি না? সিঙ্গুরের যে ইতিহাস আছে এটা আর কি যারা আমাদের ইতিহাসের জন্য যে গোষ্ঠী আছেন তারা চিন্তা করছেন। আমাদের চিন্তাধারা হলো এই সাফারিং ইন্ডিয়াকে অ্যাসপিরেটিং ইন্ডিয়াতে পরিবর্তন করা, অ্যাসপিরেটিং ইন্ডিয়াকে পারফর্মিং ইন্ডিয়াতে নিয়ে যাওয়া। পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষানীতি কার্যকর করা হবে এমনটা আগেই জানিয়েছিল বিজেপি সরকার। তারপর সিলেবাসে পরিবর্তনের কথাও ঘোষণা করলো স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। তিনি সাংবাদিক বৈঠক করে স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে 2027 সালে সিলেবাসে তেমন কোনো পরিবর্তন না হলেও 2028-এর সিলেবাসে আমূল পরিবর্তনের কথা তিনি বলেছেন। এই নিয়েই সরাসরি আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিলেবাস কমিটির চেয়ারম্যান দেবাশিস চ্যাটার্জি। স্যার, আপনাকে জিজ্ঞাসা করব যে এই যে দীপক বর্মন রাজ্যের মন্ত্রী, তিনি ঘোষণা করলেন যে 2028-এ সিলেবাসে আমূল পরিবর্তন হবে। কি কি পরিবর্তন হওয়ার কথা কিছুখানি আন্দাজ দিয়েছেন এবং তার পাশাপাশি আর কি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই বিষয় নিয়ে অনেক শিক্ষাবিদরা বলছেন যে হঠাৎই এই যে পরিবর্তন, তা নিয়ে স্বাভাবিকভাবে স্টুডেন্টদের মধ্যে একটা প্রভাব পড়তে পারে। এমনকি যে সমস্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে যে সিলেবাসে অভ্যস্ত, তা তাদেরকে অ্যাডপ্ট করতে কিছুটা হলেও সময় লাগবে। এই নিয়ে আপনার কি মত? বস্তুত মন্ত্রী যেটা বলেছেন উনি একদম সঠিক ধারণাটাই দিয়েছেন। আমরা এই বছর কোনো সেরকম কিছু করে উঠতে পারবো না। এই বছরে আমরা যেটুকুনি করব সেটা কেবলমাত্র পরিমার্জন। আমাদের আগামী দিনের ইচ্ছে আছে কিংবা পরিকল্পনা আছে যে আমরা আগামী দিনে হয়তো একটু বড় করে ভাবতে পারি। মন্ত্রী সেটাকেই বলেছেন যে পরিবর্তন। কিন্তু আমরা যাই করি না কেন, এটা আমার ব্যক্তিগত উদ্যোগ বা কোনো সংস্থা বা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা সমাজের উদ্যোগ। সুতরাং সমাজকেই এগিয়ে আসতে হবে, সমাজকেই এর নেতৃত্ব দিতে হবে এবং সমাজকেই ঠিক করতে হবে যে বর্তমান যে পরিস্থিতি, বিশেষ করে দিল্লিতে কিছুদিন আগেই আমরা যেটা দেখলাম, সেই পরিপ্রেক্ষিতে যে যুব শক্তিকে কোন দিকে যাওয়া উচিত, তাদের নীতিবোধ, কর্তব্যবোধ, দেশাত্মবোধ, এই বোধ শব্দটার উপর কিন্তু বিশেষ জোর। কেন বিবেকানন্দ বলেছিলেন যে বোধ অর্থাৎ চৈতন্য, ঠাকুর চৈতন্য দাও। এই চৈতন্য যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে না আসছে ততক্ষণ পর্যন্ত বোধহয় বিশেষ করে যুব সম্প্রদায় এর পক্ষে দেশের, সমাজের এবং ব্যক্তিগতভাবেও উন্নতিটা মনে হয় যে সঠিক পথে হচ্ছে না। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এগুলো বিদ্যালয় থেকেই যদি শুরু হয় তাহলেই বোধহয় ভালো হয়। কি কি চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, এই যে পরিবর্তনের ব্যাপারে যেটা আছে সেটা মূলত হয়তো বাংলা, ইংরেজি, ইতিহাস ইত্যাদি বিষয়গুলোর উপরে আমরা কিছুটা চিন্তা করব। কিন্তু আমরা যাই করি না কেন, আমরা সেটাকে অবশ্যই আমরা ঠিক করে যে একটা ওয়েবসাইট হবে, যে ওয়েবসাইটে আমরা ওটাকে দেব। এবং যারা যারা এই বিষয়ে এত চিন্তা করছেন, তিনি শিক্ষকই হন কি অভিভাবকই হন কি কোনো সমাজের কর্মী হন, যেই হন না কেন, কিংবা যদি সাংবাদিক হন, প্রত্যেকেই তার সুযোগ দেওয়া হবে যাতে তাদের যদি কোনো বক্তব্য থাকে কিংবা তাদের যদি কোনো প্রস্তাব থাকে কিংবা তাদের যদি কোনো মনে হয় যে এইটার জায়গায় এটা করতে পারলে পরিবর্তন জায়গায় এইটা না করে এটা করলে ভালো হয়, আমরা নিশ্চয়ই সেটাকে সম্মানের সঙ্গে বিচার করব এবং যথোযুক্ত জায়গায় ভাবে তাকে স্থান দেওয়ার চেষ্টা করব। স্যার, আপনি অধ্যাপক, দেশ বিদেশ আপনি ভ্রমণ করে এসেছেন। তবে বিরোধীদের দাবি যে পালা বদলের পরই বিজেপি যেরকম ভাবে গৈরিকীকরণ করার চেষ্টা করছে, সেইটা নিয়ে আপনার কি মত? মানে শিক্ষাক্ষেত্রে পালা বদলের পরে একেবারে গৈরিকীকরণ। এখনো পর্যন্ত আমার যা মনে হয় যে সেই অর্থে গৌরিকীকরণের কোনো চিহ্ন, মানে গৌরিকী শব্দটা আপনি কীভাবে ব্যবহার করেন সেটা আমি ঠিক জানি না, এর মূল মানে জায়গাটা কি। কিন্তু আমরা যেটা মনে করি কিংবা এবং বিশ্বাসও করি, সেটা ভারতবর্ষের যে পরম্পরা, ভারতবর্ষের যে সনাতন যে পদ্ধতি, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে দর্শন, আমাদের যে মানববাদী চিন্তাধারা, একমাত্র পৃথিবীতে আজকে যদি আপনি তাকান, আমেরিকার কাছে কি আছে? আমেরিকার কাছে আছে টেকনোলজি, মিলিটারি পাওয়ার, ইকোনমি।
চায়নার কাছে কি আছে? ইনক্লুসিভ ইকোনমি। জাপানের কাছে কি আছে? ইনোভেশন। জার্মানির কাছে কি আছে? R&D অ্যান্ড পেটেন্ট। ইউকে আর ইউরোপের কাছে কি আছে? ইউরোপ আর ইউকের কাছে কি আছে? ওদের কাছে আছে ল, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পলিসি। তাহলে আমাদের কাছে কি আছে? আমরা পৃথিবীকে যা দিতে পারি বিশ্বের পৃথিবীকে কেউ দিতে পারেনি। বসুধৈক কুটুম্বকম, G20-র এটাই বীজ মন্ত্র ছিল। আমরা চাই যে সবাইকে নিয়ে চলবো, সবাইকে সম্মান দেবো, সবাইকে সুযোগ দেবো। নো স্টুডেন্ট লেফট বিহাইন্ড। আমরা কাউকেই পেছনে ফেলে রাখতে চাই না। আমাদের মূল মন্ত্র হলো একটাই শব্দ, অন্তোদয়। অর্থাৎ পেছনে সারিতেও যে ছেলেটি দাঁড়িয়ে আছে, সে পুরুলিয়ায় হোক কিংবা পাহাড়ে দার্জিলিংয়ে হোক, তাকেও যেন একইভাবে আমরা শিক্ষা দিই কিংবা চেষ্টা করি এগিয়ে নিয়ে যাবার, যেটা একটা শহরভিত্তিক ছাত্র কিংবা ছাত্রী পেয়ে থাকে। এই ওয়ার্ডটা আমার ছিল না যদিও। যাই হোক, আরেকটা বিষয় স্যার, যে এখন বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী তিনি নিজেও বলেছেন যে শ্যামাপ্রসাদ মুখার্জির ইতিহাসটা এখন সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে, এবং তার পাশাপাশি এটাও শোনা যাচ্ছে যে মুঘল সাম্রাজ্যের ইতিহাস তা বাদ দেওয়ার কথা। এমনিও পরবর্তীতে দেখা যায় এবং বর্তমান সমাজেও দেখা যায় যে অনেক সিলেবাস সংক্ষিপ্তকরণ করা হয়েছে। তাহলে এই যে মুঘল সাম্রাজ্যের যে ইতিহাস, তা তো ভারতেরই ইতিহাস। কোনো ক্ষেত্রে এটা কি মনে হয় আপনার যে ভারতের ইতিহাস থেকে পরবর্তী সময়ের যে সমস্ত স্টুডেন্টরা, তাদের কাছ থেকে ভারতের ইতিহাস কোনো রকম ভাবে বঞ্চিত হতে চলেছে? মানে আমি খুব আশ্চর্যিত হলাম এবং খুব চিন্তায় পড়ে গেলাম, এবং আমাকে আবার করে ভাবতে হবে যে আপনার মতন একজন তরুণ সাংবাদিক এই প্রশ্নটি করলেন। আপনি কি আমাকে উত্তর দিতে পারবেন? কি বলতে পারবেন অখণ্ড বাংলা থেকে কতজন ফাঁসির মঞ্চে হাসতে হাসতে বন্দে মাতরম গাইতে গাইতে চলে গেছিলেন? কেউ জানে এই সংখ্যাটা? এবং তাদের বিষয়ে একটা শব্দ বলতে পারবেন? যে আপনারা বলছেন যে মোগল সাম্রাজ্য, আমার যে কটি লোক মারা গেছিল কিংবা যে কটি লোক ফাঁসির মঞ্চে উঠেছিলেন, তার সংখ্যাটা কত? তাদের কি কোনো অধিকার নেই? তাদের কি কোনো একটুখানি ইতিহাসে জায়গা পাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না? আজকালকার যে যুব সম্প্রদায় তাদের বিষয়ে জানতে পারবে না? তাহলে এই প্রশ্ন আসছে কোত্থেকে যে আজকে আমরা মোগলদের নিয়ে এত চিন্তিত হচ্ছি, কিন্তু যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন অধিকাংশই তরুণ, মানে একদম কাঁচা বয়স, যাকে আমরা বলি 20 থেকে 22 বছর বয়স। আমি আন্দামানের কথা ছেড়েই দিলাম। তা এই তাদের বিষয়েও কি আমরা আজকে ইতিহাসে একটুখানি জায়গা করে দিতে পারি না? আমার এটাই প্রশ্ন, এটাই আবেদন, নিবেদনও বলতে পারেন। তৃণমূল আমলে স্যার দেখা গিয়েছিল যে সিঙ্গুরের ইতিহাস সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেটাও বাদ দেওয়ার একটা বিষয় রয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখলেন? সিঙ্গুরের যে ইতিহাস আছে, এটা আর কি যারা আমাদের ইতিহাসের জন্য যে গোষ্ঠী আছেন তারা চিন্তা করছেন। যদি সময় উপযোগী হয় আমরা নিশ্চয়ই দেখবো, আর যদি সময় উপযোগী না হয়, যদি দেখা যায় যে এইটা ইতিহাসের ঢোকালে হয়তো ইতিহাস ভারক্রান্ত হচ্ছে, তাহলে আমরা নিশ্চয়ই চেষ্টা করব যে তার জায়গায় অন্য কিছু ভাবার। কেন, ইতিহাস তো হচ্ছে তথ্য নির্ভর এবং সত্য। যা তথ্য নির্ভর এবং সত্য, নিশ্চয়ই সে তারাই জায়গা পাবে ইতিহাসে। স্যার, সরকারি স্কুলগুলোতে বিশেষত এখন অনেকেই অভিযোগ করে যে শিক্ষার মান দিন দিন নিচে নেমে যাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বিষয়টিকে নিয়ে আপনি কি মন্তব্য দেবেন? হ্যাঁ, তো এইটা খুব যথার্থ এবং প্রয়োজনীয় এবং খুবই ভালো প্রশ্ন আর কি। যে আমরা সাধারণত দেখি এর জন্যে যেটা মূল কারণ, সেটা হচ্ছে কি আমাদের সামাজিক ব্যবস্থা, এবং আমরা যেই অন্ধের মতন মেকেলের চিন্তাধারার দিকে এগোচ্ছি, তারই এটা আর কি বলতে গেলে তার বহিঃপ্রকাশ। আমাদের সঙ্গে মেকেলের একটা বিরাট তফাৎ আছে। মেকেলের মূল চিন্তাধারাটা হচ্ছে গিয়ে তথ্য নির্ভর শিক্ষা, কিন্তু আমরা মনে করি প্রত্যেকটি মানুষের মধ্যে সরস্বতী বাস আছে এবং শিক্ষা তার প্রকাশ ঘটায়। বিবেকানন্দ বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি এক্সিস্ট ইন ম্যান। গৌতম বুদ্ধ বলেছেন, আত্মদীপ ভব। উপনিষদ বলছে, অহম ই সোহম, আই অ্যাম হি। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের দেশে বর্তমানে বিদ্যালয়গুলিতে পঠন পাঠন এবং শিক্ষা যে পদ্ধতিতে হচ্ছে, সেই পদ্ধতির যদি একটু পুনর্মূল্যায়ন করা যায়, বিশেষ করে যদি প্রশিক্ষণ, ইংরেজিতে যাকে বলে স্কিল যদি আনা যায় কিছুটা, যেটা নিয়ে আমরা খুবই চিন্তা করছি, এবং এই স্কিলটাকে আমরা 3 ভাগে ভাগ করছি: লো স্কিল, মিডিয়াম স্কিল এবং হাই স্কিল। আমরা ভারতবর্ষকে যেভাবে দেখি, আমাদের কাছে ভারতবর্ষ যেভাবে ফুটে ওঠে সেটা একদম অন্য। আমরা ভারতবর্ষকে 3 ভাগে ভাগ করি। এক ভাগ হচ্ছে কি পারফর্মিং ইন্ডিয়া কিংবা শাইনিং ইন্ডিয়া, যেখানে সুন্দর পেঁচাই পড়ে, যে দেশের পয়সায় পড়ে কিন্তু বিদেশে গিয়ে ডলার উপার্জন করে। তারপরে 50% হচ্ছে কি অ্যাসপিরেটিং ইন্ডিয়া।
তারপরে 20-25% সাফারিং ইন্ডিয়া। আমাদের চিন্তাধারা হলো এই সাফারিং ইন্ডিয়াকে অ্যাসপিরেটিং ইন্ডিয়াতে পরিবর্তন করা, অ্যাসপিরেটিং ইন্ডিয়াকে পারফর্মিং ইন্ডিয়াতে নিয়ে যাওয়া, যাতে আমরা বিকশিত ভারত অবশ্যই করতে পারি, যা আত্মনির্ভর হবে এবং বলিষ্ঠ হবে এবং সত্যনিষ্ঠ হবে। বলুন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। একেবারে সরাসরি শুনলেন সিলেবাস কমিটির চেয়ারম্যান তথা অধ্যাপক দেবাশিস চ্যাটার্জির মতামত। এবার এটাই দেখার বিষয় যে 2028 সালে যে সিলেবাসের আমূল পরিবর্তন হওয়ার কথা বলেছেন স্কুল শিক্ষামন্ত্রী, সেই দিকে কোন কোন নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হয় এবং কোন কোন বিষয়টি বাদ দেওয়া হয়, সেই দিকে সকলেরই নজর থাকবে। ক্যামেরায় অভিনবের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, দ্য ওয়ান নিউজ, কলকাতা।